বধূ সাজে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে বর্ষা। বর্ষার সামনে চেয়ারে বসে বাঁকা হেসে বর্ষার দিকে তাকিয়ে আছে মেঘ। বাতাসে কিছু চুল উড়ে এসে পড়ছে বর্ষার মুখের উপর, যার কারণে বর্ষার চেহারাটা আরো বেশি মায়াবী লাগছে। মেঘ আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে বর্ষার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, কি ভেবেছিলে তুই বর্ষা? এত সহজে আমাদেরকে অন্য করে বউ হতে দিব? আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি? আরে মেঘ সেটা জানবেও না। জানি তুই আমার ভালোবাসাটাকে সবসময় মজা ভেবে এসেছিস, কখনো বুঝিস না আমার ভালোবাসা। কিন্তু এবার থেকে বুঝবে, খুব বাজেভাবে বুঝবি তুই আমার ভালোবাসা। এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছে, আর তুই আমার সে ভালোবাসাকে শুধু মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস। কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ। হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব। কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়ল মেঘ। কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয়, বরং ভয়ঙ্কর কোনো রাগের এই হাসি। রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগগুলো সব ফুলে উঠেছে। একটু পরপর রাগে দাঁতগুলো কটমট করছে মেঘ। নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর। বর্ষার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল মেঘ। তারপর কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি জানতে বলেছিলাম, তাই এনেছো? গুড, তাহলে এসে 40 নম্বর রুমে চলে আসো। আমি বর্ষাকে নিয়ে সেখানে আছে। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ডেভিল হেসে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর দরজায় শব্দ হতেই মেঘ গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল, ভাইয়া, আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে আসছি, এই নিন। এগুলো আমি নিয়ে কি করব? আমি চলে যাচ্ছি, তুমি এসব ওকে পরিয়ে দাও। আর ওর পরনের বিয়ের সাজটা পুরোপুরি খুলে ফেলো, যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারোর সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে। কিন্তু ভাইয়া, এসব আপনি কেন করছেন? এতে তো বর্ষার কলঙ্ক হবে। ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই। আমি চাই ওর কলঙ্ক হোক, ও কারোর সামনে মুখ দেখাতে না পারো। তুমি যা করতে বললাম সেটা করো। আর এই কথাগুলো যেন আর কেউ না জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ তোমার জন্য আর কেউ হবে না। তুমি ভালো করে জানো আমি চাইলে কি কি করতে পারি। মেঘের কথা শুনে মেয়েটা শুকনো ঠোক গিলে বলল, সরি ভাইয়া, আমি বর্ষার কাপড় চেঞ্জ করে দিচ্ছি। আর আপনাকে কথা দিচ্ছি, এইখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। গুড গার্ল। ওকে, তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলেই চলে গেল মেঘ। আর মেয়েটি বর্ষার কাছে গিয়ে বর্ষার পাশে বসে বর্ষার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি রে বর্ষা, পারলে আমায় ক্ষমা করিস। আমি তোর সাথে এমনটা না করলে যে মেঘ ভাইয়া তুই সহ আমারও ক্ষতি করে দেবে। প্লিজ আমায় ক্ষমা করিস বর্ষা। তবে আমি যতটা জানি মেঘ ভাইয়া তোর ক্ষতি করতে পারবেন না। উনি যে তোকে সত্যিকারের ভালোবাসেন। কথাটা বলেই বর্ষার গায়ের গহনা আর জামা কাপড় খুলতে লাগলো মেয়েটা। তারপর দ্রুত হাতে বর্ষার ড্রেস চেঞ্জ করে বর্ষার বিয়ের জামা কাপড় আর গহনাগুলো নিয়ে চলে গেল মেঘের কাছে। একটু পর 3 জন মহিলা রুমে ঢুকলো বর্ষার। 3 জন মহিলাই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা বর্ষার মুখে এক জগ পানি ছুঁড়ে মারল। মুখে পানি পড়ায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো বর্ষা। তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। বর্ষার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা বর্ষাকে উদ্দেশ্য করে বলল, এ মেয়ে, উঠ জলদি, অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাতে সই কর। মহিলাটার কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো বর্ষা। তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? আর আপনারা কারা? আমি এখানে এলাম কি করে? আজ তোমার বিয়ে ছিল, আমি তো বসেছিলাম আমার রুমে। তাহলে আমি এখানে কি করে এলাম? কারা আপনারা? কি চান আমার কাছে? এই শোন, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে এই কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা। কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমি তুলে এনেছেন কেন? আমি বাসায় যাব। এই শোন, তোর এই ন্যাকা কান্না বন্ধ করে এইটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ। এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা।
তোর কিচ্ছুই হবে না। বিয়ে? এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারা কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাব, যেতে দিন আমায়। কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার দিকে চলে যেতে নিল বর্ষা, কিন্তু তার আগেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে হাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কি হবে। ভালো চাস তো এখানে একটা সই কর, তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা। বর্ষা কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে ওর সাথে, কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর আর বাড়ি ফেরা হবে না। তাই ভয় আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে ওটাতে সই করে দিল বর্ষা। সই করার পর সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটা ওকে পড়তে দিল না মহিলাগুলো। কাবিননামা সই করার সাথে সাথেই কাগজটা কেড়ে নিয়ে মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজে সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাক, কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কি আপনাদের বস? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন করছেন এমন? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, বাসা ভর্তি লোকজন, আমার বাবা মার মাথা হেট হয়ে যাবে সবার সামনে। তারা কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ আমায় যেতে দিন। বর্ষার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে সরে গেল। বর্ষার দরজার কাছে ছুটে গিয়ে তা কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের, কিন্তু বর্ষার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছলো না। বর্ষা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল, তখন টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। ফোনের শব্দ পেয়ে বর্ষা ফোনের কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওপাশ থেকে কেউ বলে ওঠে, এইভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইটহার্ট। এই দরজা তো আর সকালের আগে খুলবে না, তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যাও। কে আপনি? কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান। একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়ি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে শুয়ে পড়ো। আর যদি কথা না শোনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসবো। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না শোনা। ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ফোনটা ছুঁড়ে মারল বর্ষা। তারপর ফ্লোরে বসে পড়ে অঝরে কাঁদতে লাগলো। এদিকে সিসি ক্যামেরায় সব দেখছে মেঘ। বর্ষাকে এভাবে কাঁদতে দেখে মেঘ বাঁকা হেসে বলল, কাঁদ বর্ষা কাঁদ। আজ আর তোর কান্না দেখে ক্ষত বিক্ষত হবে না মেঘের হৃদয়। তোকে তখন শুধু কাঁদতে হবে। আমার সাথে বেমানি করার ফল হারে হারে ভোগ করবি তুই। এবার থেকে বুঝতে পারবি যে আই এম ইউর ভিলেন লাভার। সারা রাত কান্না করতে করতে কেটে গেল বর্ষার। ভোরের দিকে চোখ লেগে আসলে ফ্লোরে বসেই খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বর্ষা। সকাল 9টা। হোটেলের কেয়ারটেকার এক মহিলার ডাকে ঘুম ভাঙে বর্ষার। এই যে ম্যাডাম, শুনছেন? ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনি কি শুনতে পারছেন? মহিলাটার ডাক শুনে ঘুমো ঘুমো চোখে মাথা তুলে মহিলাটার দিকে তাকায় বর্ষা। রুমে শুধু ওই মহিলা নয়, সাথে আরো অনেকেই উপস্থিত আছে। হোটেলের ম্যানেজার বর্ষাকে তাকাতে দেখে বলে উঠল, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? এভাবে ফ্লোরে বসে ঘুমাচ্ছেন কেন? আর আপনাকে নিয়ে যিনি এসেছেন উনি, মানে আপনার হাজবেন্ড কোথায়? বর্ষা শুধু হা করে তাকিয়ে সবাইকে দেখছে আর সবার কথা শুনছে। ওর কানে যেন কোনো কথাই পৌঁছাচ্ছে না। বর্ষার এমন অবস্থা দেখে ম্যানেজার আর বর্ষাকে কিছু জিজ্ঞেস না করে ওই কেয়ারটেকার মহিলাটাকে
কি যেন বলে রুম থেকে বেরিয়ে গেল। ম্যানেজারের সাথে সবাই চলে গেল রুম থেকে, শুধু ওই মহিলাটা ছাড়া। এই যে ম্যাডাম, দেখুন আমার দিকে। কি হয়েছে আপনার? আপনার বাসার ঠিকানা বলুন বা আপনার বাড়ির কারো ফোন নাম্বার দিন। আপনার অবস্থা আমাদের ভালো ঠেকছে না। মহিলাটার কথা শুনে যেন এতক্ষণে হুঁশ এলো বর্ষার। বর্ষা একে একে মনে পড়ে গেল গত কালকের সব কথা। মনে পড়ার সাথে সাথেই বর্ষা আর এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল বাইরের দিকে। বর্ষার পিছু পিছু ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে ডাকতে মহিলাটাও বের হলো, কিন্তু কোনো কাজই হলো না। মহিলাটার ডাক যেন কান পর্যন্ত পৌঁছালোই না বর্ষার। বর্ষা দৌড়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। ও ঠিক মতো চিনতেও পারছে না ও এখন কোথায় আছে। এদিক সেদিক তাকিয়ে কিছু চিনতে না পেরে ফুটপাত ধরে এক প্রকার দৌড়াতে লাগলো বর্ষা। রাস্তার লোকেরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। সেদিকে ওর কোনো হেলদোল নেই। বেলা 12:55। বর্ষাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বর্ষার বাবা মা সহ সকল আত্মীয় স্বজন। বর্ষা একদম চুপচাপ হয়ে বসে আছে, ওর মুখে কোনো কথা নেই। আশেপাশে কিছু মহিলা একে অপরকে বলাবলি করে বলছে, দেখেছেন ভাবি কি নির্লজ্জ মেয়ে, কালকে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আজকে আবার ফিরে এসে কোন মুখে কে জানে। আর বলবেন না ভাবি, আজকালকার যুগে ছেলে মেয়েগুলো কি আর লজ্জা শরম আছে নাকি? দেখেন গে, কালকে হয়তো কোন নাগরের হাত ধরে পালিয়েছিল, সে হয়তো রাত কাটিয়ে ছেড়ে চলে গেছে, তাই এখন নির্লজ্জের মতো আবার বাড়ি ফিরে এসেছে। আশেপাশে মানুষ এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়েছে বর্ষার বাবা আশরাফ খান। হঠাৎ সবাইকে ধমক দিয়ে বর্ষার বাবা সবচাইতে কাছের বন্ধু আহসান চৌধুরী বলে উঠলেন, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। আপনারা ওদের প্রতিবেশী হিসেবে ওদের সান্ত্বনা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন কি, তা না করে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আহসান চৌধুরীর ধমক খেয়ে সবাই চুপ করে গেল, কিন্তু সবার মধ্যে থেকে একজন লোক বলে উঠল, আহসান ভাই, আপনাকে আমরা সবাই অনেক সম্মান করি, সাথে আপনার বন্ধু আশরাফ খানকেও। কিন্তু আপনি বলুন, যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আবার পরের দিন বাড়ি ফিরে আসে, তাও আবার অন্যের পোশাকে, তাকে মানুষ কী বা বলবে? এদেরও আর দোষ কি? লোকটার কথা শুনে আশেপাশে সবাই ওনার সাথে যোগ দিল। এসব দেখে রাগ উঠে গেল আহসান চৌধুরীর। সে বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বর্ষা মা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোকে বিশ্বাস করি। মেঘ যেমন আমার ছেলে, তেমন তুই আমার মেয়ে। তোদের দুজনকে কখনো আলাদা চোখে দেখিনি আমি। তুই আমায় সব কিছু খুলে বল মা, কি হয়েছিল তোর কালকে? বিয়ের আসর থেকে কোথায় গিয়েছিলি তুই? আহসান চৌধুরীর কথা শুনে হু হু করে কেঁদে দিল বর্ষা। তারপর কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচ্চু বিশ্বাস করো, আমি কালকে বিয়ের আসর থেকে পালাইনি। কালকে যখন বর আসার কথা শুনে সবাই আমায় একা রুমে রেখে বর দেখতে যায়, তখন কেউ আমার মুখে রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা হোটেলের রুমে এই পোশাকে আবিষ্কার করি। আর আমার সামনে 3 জন মাস্ক পরা মহিলা ছিল। তারা আমায় দিয়ে একটা কাগজে সই করায় জোর করে, আর বলে তাদের বসের সাথে নাকি আমার কাবিন হলো। ওই কাগজটা একটা কাবিননামা ছিল, কিন্তু কাগজটার কোনো লেখাই ওরা আমায় পড়তে দেয়নি। তারপর ওরা আমায় রুমে আটকে রেখে চলে যায়। অনেক ডাকার পরও কেউ দরজা খোলেনি। সকালে যখন দরজা খোলে তখন আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি, আর তখনই তোমরা আমায় খুঁজতে খুঁজতে রাস্তায় পাও। আমি তোর সব কথা বিশ্বাস করি বর্ষা। আমি জানি তুই কখনো মিথ্যে বলতে পারিস না। তুই কি সেই হোটেলটা দেখলে চিনতে পারবি বর্ষা? আমাকে নিয়ে যেতে পারবি সেই হোটেলে? হ্যাঁ, আমি চিনতে পারবো চাচ্চু। আমায় যে রাস্তায় তোমরা পেয়েছো সেই রাস্তা ধরে একটু সামনে গেলেই সেই হোটেল। বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল বর্ষা, চল আমার সাথেই। আমরা এক্ষুনি সেই হোটেলে যাব। ওখানে গেলে নিশ্চয়ই জানতে পারবো কে করেছে তোর সাথে এমন। কথাটা বলেই বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরী গাড়িতে চলে গেলেন সেই হোটেলের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালেন সেই হোটেলের সামনে। হোটেলের ভিতরে গিয়ে রিসেপশনে থাকা লোকটাকে জিজ্ঞেস করলে সে সরাসরি অবিশ্বাস্য করে
সে সরাসরি অস্বীকার করলো বর্ষার কথা। তারপর আহসান চৌধুরী হোটেলের ম্যানেজারকে ডাকলে সেও বর্ষার কথা অস্বীকার করে বলল সে বর্ষাকে আগে কখনো দেখেনি, আর কালকে বর্ষা এখানে আসেওনি। বর্ষা সবার এমন আচরণে অবাক হয়ে বলল, আপনারা কেন এভাবে মিথ্যা কথা বলছেন? আপনি তো আজ সকালে আমায় ডেকে জিজ্ঞেস করছিলেন আমার কি হয়েছে। আমি আপনাদের হোটেলের ওই দিকের একটা রুমে ছিলাম। কেন সব কথা অস্বীকার করছেন এভাবে আপনারা? দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আমরা তো বলছি আপনাকে এর আগে আমরা কখনো দেখিনি, আর না আপনি এখানে এর আগে এসেছেন। আর ওইদিকে রুমের কথা বলছেন, ওইদিকে সব রুমগুলো তো 7 দিন হলেও সব বুক করা। তাহলে আপনি কখন এলেন? ম্যানেজারের কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল বর্ষা। এই অল্প কিছু সময়ের ব্যবধানে কি করে সবকিছু বদলে যেতে পারে, কিছুই মাথায় ঢুকছে না ওর। বর্ষার এমন আচরণ দেখে আহসান চৌধুরী কিছু একটা ভেবে বর্ষাকে নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরে আশেপাশের সব লোকজন এসে ঘিরে ধরলো বর্ষাকে আর আহসান চৌধুরীকে, আর একের পর এক প্রশ্ন ছুড়ে দিতেই লাগলো ওদের দিকে। বর্ষা একাধারে কান্না করেই যাচ্ছে, কিন্তু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও। বর্ষার মা বাবাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহসান চৌধুরীর দিকে। সবাইকে থামিয়ে দিয়ে আহসান চৌধুরী বলে উঠল, আপনারা সবাই দয়া করে একটু চুপ করুন। আমি বর্ষাকে নিয়ে গিয়েছিলাম সেই হোটেলে। সেখানে গিয়ে দেখেছি বর্ষা যা বলছে সব সত্যি। শুধু কেবিনে নয়, বরং বর্ষা একটা চেক বইয়েও সই করেছে। ওকে যারা কিডন্যাপ করেছিল তারা বর্ষার বিয়ের সব দামি দামি গহনা আর জামা কাপড় সহ বর্ষার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা ছিল তা সব নিয়ে গেছে। আমি আসার সময় পুলিশকে বলে এসেছি পুলিশ দ্রুতই কিডন্যাপারদের ধরবে। বর্ষার এখানে কোনো দোষ নেই। আহসান চৌধুরীর কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকালো বর্ষা। আহসান চৌধুরী বর্ষার দিকে তাকিয়ে ইশারায় বর্ষাকে শান্ত থাকতে বলে। তারপর আবারও বলার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আর একটা কথা বলতে চাই। আমার আগে থেকেই শখ ছিল বর্ষা মাকে আমার ছেলে মেঘের বউ করে আমার ঘরে তুলতে, কিন্তু আশরাফ ওর বিয়ে ঠিক করে ফেলায় আর বলতে পারিনি। এখন যখন বিয়েটা হয়নি, তাই আমি চাই বর্ষা মাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলতে। কি আশরাফ, দিবি তো আমায় আমার বর্ষা মাকে? বর্ষার বাবাকে উদ্দেশ্য করে বলল মেঘের বাবা আহসান চৌধুরী। আহসান চৌধুরীর কথা শুনে আশরাফ খান কান্না করে দিয়ে আহসান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু রে আহসান। তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। তুই না থাকলে আজ আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। আমার মেয়ের অনেক কপাল ভালো, তাই ও মেঘ বাবার মতো একটা স্বামী পাবে। কিন্তু মেঘ এই বিয়েতে রাজি হবে তো? হ্যাঁ আশরাফ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। মেঘ অবশ্যই বর্ষা মাকে বিয়ে করবে। তুই বিয়ের ব্যবস্থা কর। আগামী শুক্রবারেই মেঘের সাথে বর্ষার বিয়ে। মেঘ আজকের ফ্লাইটেই দেশে ফিরবে। সকলের মুখে চিন্তার ছাপ কেটে গিয়ে হাসি ফুটে উঠেছে। সবাই নতুন করে বর্ষার বিয়ে তোড়জোড় করতেই ব্যস্ত, কিন্তু বর্ষার মন ভালো নেই। ও কিছুতেই মেনে নিতে পারছে না এসব। হোটেলের ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ডিপ্রেশন করছে বর্ষা। সাথে মনে একটা ভালো লাগা কাজ করছে মেঘের সাথে বিয়ের কথা ভেবে। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষা ডুব দিল 3 বছর আগে অতীতে মেঘের সাথে সেই প্রথম দেখা হওয়ার সময়ে। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষা ডুব দিল 3 বছর আগের অতীতের মেঘের সাথে সেই প্রথম দেখা হওয়ার সময়ে। রাজশাহী থেকে ট্রান্সফার হয়ে সপরিবারে ঢাকা চলে আসে বর্ষার বাবা আশরাফ খান। ঢাকায় এসেই বর্ষাকে কলেজে ভর্তি করতে নিয়ে যায়। বর্ষার খুশি যেন আর ধরছে না। বর্ষার অনেক দিনের শখ ছিল ঢাকা কলেজে পড়ার। বর্ষাকে কলেজে ভর্তি করে দিয়ে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরীর বাসার উদ্দেশ্যে রওনা হয় বর্ষার বাবা আশরাফ খান। আশরাফ খানের অনেক ছোটবেলার বন্ধু এই আহসান চৌধুরী। দুজন নিজেদের জীবিকার জন্য 2 শহরে থাকলেও কখনো আলাদা ছিলেন না। প্রতিদিন অন্তত একবার হলেও ফোনে কথা হতো আহসান আর আশরাফের, কিন্তু দেখা খুব কমই হতো দুজনের।
আজ এতটা কাছাকাছি আসায় আশরাফ খান আর নিজেকে আটকে রাখতে পারল না। তাই বর্ষাকে নিয়ে বেরিয়ে পড়লেন আহসান চৌধুরীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামাতেই গাড়ি থেকে নেমে একদম হাঁ হয়ে গেল বর্ষা। বিশাল বড় একটা গেটের সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন ছোট ছোট লাগছে। বর্ষা পেছনে ঘুরে ওর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, আমরা মনে হয় ভুল ঠিকানায় এসে পড়েছি। এটা মনে হয় আহসান চাচুর বাসা নয়। কত বড় বাড়িটা, দেখেছো একবার? বর্ষার কথা শুনে আশরাফ খান মুচকি হেসে বর্ষার মাথায় হাত রেখে বলল, আমরা ঠিক জায়গাতেই এসেছি রে মা। এটাই তোর আহসান চাচ্চুর বাসা। চৌধুরী পরিবার বলে কথা, বড়লোক তো হবেই বল। চল মা, ভেতরে চল। কথাগুলো বলেই বর্ষাকে নিয়ে গেটের কাছে এসে নক করলেই আশরাফ খান। আশরাফ খানকে দেখেই গেটের দারোয়ান রহিম ব্যাককল মার্কা হাসি দিয়ে বলল, ভালো আছেন স্যার? আপনারা অনেক দিন পর দেখলাম। আপনার সাথে এইটা কে? আপনার মেয়ে নাকি? এটা আমার মেয়ে বর্ষা। আর আমি ভালো আছি। এখন বলো আহসান, কি বাসায় আছে? জি স্যার, বড় স্যার বাসাতেই আছেন। আপনি ভিতরে যান। দারোয়ানের সাথে কথা বলে বাসার ভেতরে গেল আশরাফ খান আর বর্ষা। গেটের ভেতরে ঢুকেই যেন আরো বেশি অবাক হলো বর্ষা। বাইরে থেকে বাড়িটা যত সুন্দর আর বড় মনে হয়েছিল, ভেতরটা তার চাইতেও 10 গুণ সুন্দর ও বড়। গেট দিয়ে ভেতরে ঢোকার পর মাঝখান দিয়ে রাস্তা, আর দুপাশে রং বেরঙের ফুল গাছ। ডান পাশে ফুল গাছগুলো মাঝখানে রয়েছে বড় একটা দোলনা, আর সেই দোলনা থেকে একটু সামনে যেতেই খুব সুন্দর একটা সুইমিং পুল। সেই সুইমিং পুলের ওই পাশে রয়েছে হেলান দিয়ে বসে থাকার জন্য চেয়ার, তার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বড় একটা ছাতা। সব মিলিয়ে যেন কোনো অসাধারণ সুন্দর পার্কে চলে এসেছে বর্ষা। বর্ষা সবকিছু সূক্ষ্মভাবে দেখে ওর বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু, চাচুরা এত বড় লোক, ওনাকে দেখে তো কখনো এমন মনে হয়নি। ভাইটা কি সুন্দর, যেন রাজপ্রাসাদ। হ্যাঁ রে মা, তোর চাচ্চুর মনে কোনো অহংকার নাই। এতটা বড় লোক হওয়া সত্ত্বেও দেখ একদম সাধারণ হয়ে চলে। আচ্ছা চল এবার ভেতরে যাই, কতদিন হলো ওকে দেখি না। আব্বু, তুমি ভিতরে যাও, আমি একটু এখানে থাকি না আব্বু, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে থাক, কিন্তু একদম বাইরে কোথাও যাবে না, অপরিচিত জায়গা। যাবো না আব্বু, তুমি যাও, আমি এখানেই আছি। বর্ষাকে রেখে আশরাফ খান ভেতরে চলে যায় আর বর্ষা গিয়ে বসে পড়ে দোলনায়। দোল খেতে খেতে খলখলিয়ে হাসছে বর্ষা। হঠাৎ দোল খেতে খেতে বর্ষার চোখ পড়ে একটা বড় লাল টকটকে গোলাপের দিকে। বর্ষার লাল গোলাপ খুবই পছন্দ, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যায় গোলাপটার কাছে। যখনই ফুলটা তুলতে যাবে তখনই সামনে দেখে একটা সাইনবোর্ডে বড় বড় করে লেখা, যে তুলবে ফুল তার ছিঁড়ব চুল। এমন অদ্ভুত লেখা দেখে বর্ষা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবে, আশ্চর্যের বিষয় তো, আমি অনেক ফুল বাগান দেখেছি, লেখা থাকে ফুল ছেঁড়া বারণ বা নিষেধ, কিন্তু এটা আবার কেমন লেখা? কথাগুলো ভেবে আবার বর্ষা ভাবে, এই ফুল ছিঁড়লে হয়তো চাচুকে কিছু বলবে না। আর তাছাড়া ফুলটা দেখে নিজের লোভটাকেও সামলাতে পারছে না বর্ষা, তাই চট করে ফুলটা একটানে তুলে নেয়। তারপর ফুলটা নাকের কাছে ধরে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ওয়াও, যেমন দেখতে তেমন সুন্দর গন্ধ। কথাটা বলতেই নিজের চুলের টান অনুভব করে বর্ষা। কেউ একজন পেছন থেকে বর্ষার লম্বা চুলগুলো হাতের মুঠে শক্ত করে পেঁচিয়ে ধরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, রহিম চাচা, কোথায় থাকো তোমরা সবাই? বাসার মধ্যে চোর ঢুকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, দেখতে পাও না নাকি? মেঘের ডাক শুনে দৌড়ে আসে গেটমেট রহিম চাচা। রহিম চাচাকে দেখে মেঘ আবারও চিল্লিয়ে বলে, রহিম চাচা, তুমি কি গেটে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে নাকি ঘুমানোর জন্য? এখন আমি না আসলে কি হতো বলো তো? এই চোর, না চুন্নিটা তো ফুল ছোঁয়া আরো কত কিছু চুরি করে নিয়ে যেত, তার কোনো হিসাব নেই। কত বড় সাহস এই চুন্নির, আমার ফুলে হাত দিয়েছে, ফুল ছিঁড়েছে। এবার আমিও চুন্নির চুল ছিঁড়ব। কি চুন্নি যার এত সাহস? ছোট স্যার, আপনি ভুল বুঝতেছেন। এটা চোর না, এটা আপনার আশরাফ আঙ্কেলের মাইয়া বর্ষা।
ইস, ওনারে ছাইরা দেন। ছোট স্যার, উনি কান্না করতেছেন। দারোয়ানের কথা শুনে বর্ষার চুল ছেড়ে দিয়ে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় মেঘ। তারপর পা থেকে মাথা পর্যন্ত দেখে ধবধবে ফর্সা গায়ের রং, 5 ফুট 5 হাইট, বড় বড় হরিণী চোখ, কোমর অব্দি লম্বা লম্বা চুল, গায়ে হলুদ রঙের একটা 3 পিস পরা, হাতে চিকন চিকন হলুদ রঙের কাচের চুড়ি, কানে হলুদ রঙের পাথরের দুল, চোখের কাজলটা কান্না করার কারণে লেপটে গেছে কিছুটা। বর্ষাকে দেখে মেঘ হা করে তাকিয়ে আছে। বর্ষা যে কান্না করেছে সেদিকে মেঘের কোনো খেয়ালই নেই। সে বর্ষাকে দেখতেই ব্যস্ত। হঠাৎ দারোয়ানের ডাকে ঘোর কাটে মেঘের। ছোট স্যার, ও ছোট স্যার, বর্ষা ম্যাডামরে থামান। হ্যাঁ তো কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললো। বড় স্যার জানতে পারলে রাগারাগি করবেন। দারোয়ানের কথা শুনে মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ও বর্ষা হোক বা বৃষ্টি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর সাহস কি করে হয়? সাইনবোর্ডে লেখা থাকে সত্ত্বেও আমার গাছে ফুল ছেঁড়া, শাস্তি তো ওকে পেতে হবে। মেঘের কথা শুনে রাগ উঠে যায় বর্ষার। বর্ষা চোখ মুছে তাকায় মেঘের দিকে। লাল ফর্সে গায়ের রং, 5 ফুট 11 হাইট, চুলগুলো অনেক সুন্দর ও সিল্কি, বেশ বেশ স্বাস্থ্যবান। দেখে মনে হচ্ছে যেন নিয়মিত জিম করে। মেঘকে ভালো মতো দেখে নিয়ে এলো বর্ষা। রাগী গলায় বলল, ওই কি শাস্তি দেবেন আপনি? কে আপনি যে আমায় শাস্তি দেবেন? আপনাকে তো আমি শাস্তি দেওয়াবো চাচ্চুকে দিয়ে। আপনি কোন সাহসে আমার চুল ধরছিলেন? কোথাকার কোন কুম্ভভূত আপনি? এই মেয়ে, এই তোর সাহস তো কম না? তুই মেঘ চৌধুরীর উপর কথা বলছিস, তারপর মেঘ চৌধুরীর বাড়িতে দাঁড়িয়ে। মেঘ চৌধুরীর কাছের ফুল ছিঁড়ে তোকে তো আমি আজকে। এতটুকু বলেই মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসার ভিতরের দিকে দৌড় দেয় বর্ষা। মেঘ ভাবতেও পারেনি বর্ষা এমন কিছু করবে। বর্ষা বাসার দরজার কাছে দাঁড়িয়ে পেছনে ঘুরে বলে ওঠে, তোকে তো আমি দেখে নিব মিস্টার মেঘ চৌধুরী ওরফে কুম্ভভূত। এই বর্ষা চলে হাত দেওয়ার মজা তুইও বুঝবি, খটাস একটা। কথাটা বলেই ভেতরে দৌড় দিল বর্ষা। বর্ষার এমন কাণ্ড দেখে আর কথা শুনে অবাক হয়ে গেল মেঘ, আর মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, দেখতে যেমন মিষ্টি, আচরণ তার চাইতো 1000 গুণ ছাল। মেঘ চৌধুরীকে চ্যালেঞ্জ, তাই না? এবার তুমিও বুঝবে বর্ষা নাকি সরিষা, এই মেঘ কি করে। জানালার ধারে বসে কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল বর্ষা। প্রথম পরিচয়টা ওদের এভাবেই ঝগড়া দিয়ে শুরু হয়েছিল সেদিন। জানালার ধারে বসে পুরনো কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল বর্ষা। প্রথম পরিচয়টা ওদের এভাবেই ঝগড়া দিয়েই শুরু হয়েছিল সেদিন। হঠাৎ মায়ের ডাকে ঘোর কাটে বর্ষার। বর্ষা, এই বর্ষা, দরজাটা খোল, দেখ কে এসেছে। মায়ের ডাক শুনে দরজা খুলে দেয় বর্ষা। আর দরজা খুলতেই সামনে দেখতে পায় মেঘ বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। সাদা টি শার্ট, ব্লু জিন্স, চোখে সানগ্লাস, হাতের দামি ওয়াচ, সিল্কি চুলগুলো বাতাসে হালকা উড়ছে, আর মুখের বাঁকা হাসিতে যেন একদম কিলার লুকে দাঁড়িয়ে আছে মেঘ। গত 1 বছর পরে মেঘকে এভাবে দেখে যেন হুঁশ হারিয়ে গেছে বর্ষার। বর্ষা দরজা খুলেই মেঘের দিকে হা করে তাকিয়ে আছে। বর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ গলা ছাড়ি দিয়ে বর্ষার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি আপনি যান, আমি বর্ষার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি দেখি ওই দিকটা সামলাই। তোমাদের বিয়ের জন্য কত কাজ পড়ে আছে। কথাটা বলেই হাসি দিয়ে চলে গেল বর্ষার মা। বর্ষার মা চলে যেতেই বর্ষাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ল মেঘ। তারপর চোখের সানগ্লাসটা খুলে মাথার সাথে আটকে রাখতে রাখতে বর্ষার উদ্দেশ্যে বলল, কি খবর তোর মিস সরিষা? মেঘের মুখে সরিষা কথাটা শুনে আজ আর রাগ হচ্ছে না বর্ষার। বর্ষা লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলল, ভালো। তুই কেমন আছিস মেঘ ভাইয়া? বর্ষার কথা শুনে বাঁকা হেসে বিছানায় বসতে বসতে মেঘ বলল, হঠাৎ আমায় দেখে লজ্জা পাচ্ছিস? আমি তো ভেবেছিলাম সেদিনের ঘটনার পর তুই আমায় দেখলেই সেদিনের মতো শুধু থাপ্পড় মারতে চাইবে, বাট এখানে তো দেখছি সব পুরো উল্টো। কি ব্যাপার বলতো? মেঘ ভাইয়া আমি আসলে। এতটুকু বলে আর কিছু বলতে পারল না বর্ষা। তার আগেই মেঘ বলে উঠল, তোর কোনো কথা শুনতে চায় না এখন, তুই থাক, আমি সবার সাথে দেখা করে আসছি। বাকি কথা না হয় বাসর ঘরে হবে, কি বলিস?
কথাটা বলেই বর্ষাকে এক চোখ টিপ মেরে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের কথায় অর্থ কিছুই বুঝতে পারছে না। মেঘ ওর উপর রেগে আছে নাকি আগের মতোই ওকে ভালোবাসে সেটা ভেবে পাচ্ছে না বর্ষা। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বর্ষা আর মেঘের বিয়ে হয়ে গেল সবার উপস্থিতিতে। বিদায় বেলায় বর্ষার হাতে মেঘের হাতে তুলে দিয়ে আশরাফ খান বললেন, মেঘ বাবা, আমার একমাত্র মেয়ে, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার টুকরাকে আজ তুলে দিলাম আমি তোমার হাতে। তুমি ওকে যত্ন করে রেখো, কখনো কষ্ট পেতে দিও না আমার মেয়েটাকে। আজ থেকে আমার বর্ষার সব দায়িত্ব তোমার। তুমি আমায় কথা দাও বাবা, তুমি সারা জীবন আমার মেয়েটার পাশে থাকবে, ভালোবাসবে ওকে, কখনো ওকে ছেড়ে যাবে না। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে বর্ষাকে কেউ কষ্ট দিতে পারবে না। ওর জীবনটা নতুনভাবে গড়ে দিতে আমি ওকে বিয়ে করলাম, আর ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নে আসে না। আজ থেকে আমি ওর জীবনটা বদলে দেব। মেঘ কথাগুলো ভালো করে বললেও বর্ষার কেমন যেন অস্বস্তি হতে লাগলো মেঘের কথায়। সাথে মেঘ ওর হাতে খুব বাজেভাবে স্পর্শ করছে, যাতে করে হাতে খুব ব্যথা অনুভব করছে বর্ষা, কিন্তু মুখে কিছু বলছে না। সকলের থেকে বিদায় নিয়ে মেঘের বাসায় চলে এলো বর্ষা। মেঘের মা ছোটবেলায় মারা যাওয়ায় মেঘের বাড়িতে মেঘের বাবা আহসান চৌধুরী আর বর্ষা ছাড়া আর কেউ নেই। বাসর ঘরে বসে আছে বর্ষা। অনেক সুন্দর করে রুমটা সাজানো হয়েছে শুধু লাল গোলাপ দিয়ে। দেখে মনে হচ্ছে যেন কোনো গোলাপ বাগানে বসে আছে বর্ষা। পুরো রুমটা চেয়ে চেয়ে দেখছে আর খুশিতে মনটা ভরে যাচ্ছে বর্ষার। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে ওর কাছে। মেঘ বাসর ঘরে ঢুকে ঠিক সেই মুহূর্তে আহসান চৌধুরী মেঘকে ডেকে বলল, দাঁড়াও মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবার ডাকে অবাক হয়ে পিছনে তাকিয়ে বলল মেঘ, কি কথা আব্বু, যে এই মুহূর্তে আমাকে বলতে চাও? আমার সাথে আমার রুমে আসো মেঘ। কথাটা বলে নিজের রুমের দিকে হাঁটা দিল আহসান চৌধুরী। আহসান চৌধুরীর এমন আচরণে কিছুটা অবাক হয়ে পিছু পিছু যেতে লাগলো মেঘ। আহসান চৌধুরী রুমে যাওয়ার পর আহসান চৌধুরী দরজা লাগিয়ে মেঘের দিকে ঘুরে বলতে শুরু করলো, আমি খুব ভালো করেই জানি মেঘ, বর্ষাকে যে মানুষটা কিডন্যাপ করে নিয়ে গিয়ে জোর করে কাবিননামায় সই করিয়ে বিয়ে করেছে সে আর কেউ নয়, সে তুমি। আর তুমি বর্ষার বিয়ে 2 দিন আগে দেশে ফিরেছ, সেটাও আমার অজানা নয়। তুমি ইচ্ছে করে বর্ষার নামে কলঙ্ক ছড়িয়েছ, ওর বিয়ে ভেঙেছ, সেটাও আমি জানি। তবে আমি এটা জানি না যে তুমি কেন ওর সাথে এমন করেছ। কিন্তু আমি আমার ছেলেকে বিশ্বাস করি, তাই আমি কখনোই চাইবো না আমার ছেলে ভালো মানুষের আড়ালে কোনো অমানুষ হয়ে থাকুক। তুমি যখন এই বাড়ি থেকে বিদায়ের সময় আশরাফের কাছে বর্ষার ব্যাপারে কথাগুলো বলছিলে, তখন আর কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি তোমার কথাগুলোর ভালোর আড়ালে রাগ লুকিয়েছিল। তুমি অবশ্যই কোনো না কোনো কারণে বর্ষার সাথে খুব খারাপ কিছু করতে চাইছো। আমি জানি তুমি বর্ষাকে ভালোবাসো, কিন্তু কী কারণে তুমি বর্ষা মায়ের সাথে এমন করেছো সেটা আমি জানি না। তবে শুনে রাখো মেঘ, বর্ষার উপর তুমি যদি কোনো প্রকার অন্যায় বা অত্যাচার করো, আমি কিন্তু ছেলে বলে তোমায় ছেড়ে দিব না। তুমি যেমন আমার একমাত্র ছেলে, তেমনি বর্ষাও আমার বউ নয়, আমার মেয়ে। তাই আমার মেয়ের যদি তোমার জন্য কোনো প্রকার কষ্ট হয়, আমি কিন্তু সেটা মেনে নিব না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো মেঘ। এখন তুমি নিজের রুমে যেতে পারো। মনে রেখো, একটি মেয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে একটা ছেলের ঘরে বউ হয়ে আসে, তাই তার কোনো প্রকার কষ্ট যেন না হয় তার দায়িত্ব কিন্তু ছেলেটারই নিতে হয়। আহসান চৌধুরীর কথাগুলো এতক্ষণ মাথা নিচু করে সব শুনছিল মেঘ। তারপর কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিল মেঘ। আর তখনই আহসান চৌধুরী মেঘকে আবার ডেকে বলল, আর একটা কথা মেঘ, আমি কাল সকালে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি। আমি ফিরতে ফিরতে 3 মাস পর হয়তো দেশে ফিরব। আমি যেন দেশে ফিরে আমার বর্ষা আমাকে খুশি দেখতে পাই তোমার সাথে, কথাটা মনে রেখো। বাবার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে এলো মেঘ। তারপর বাইরে বেরিয়ে একটা ট্যাফিল হাসি দিয়ে মনে মনে বলল, তুমি তোমার কাজটা আরো বেশি সহজ করে দিলে আব্বু। তুমি 3 মাস বাসায় থাকবে না, বর্ষার আমি একা থাকবো, এর চাইতে ভালো সুযোগ আর কি হতে পারে। কথাগুলো ভেবেই বড় একটা গোলাপ হাতে নিয়ে
নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো মেঘ। এদিকে প্রায় 2 ঘন্টা হলো বাসর ঘরে একা একা বসে আছে বর্ষা মেঘের অপেক্ষায়। এতক্ষণ একটানা বসে থাকার কারণে কোমরটা কিছুটা ব্যথা অনুভব হচ্ছে ওর। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘোর কাটে বর্ষার। মেঘকে রুমে আসতে দেখেই সালাম দেয় বর্ষা। মেঘ বর্ষার সালামের উত্তর নিয়ে বর্ষার পাশে এসে বসে বর্ষার মাথায় ঘোমটাটা সরিয়ে বর্ষার থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে ধরে বলে, এমন সংসেজে বসে আছিস কেন? তোকে কি আমি আজকে প্রথম দেখছি? মেঘের কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে তাকায় বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে হাতের ফুলটা এগিয়ে দিয়ে মেঘ বলে, তুই গোলাপ খুব পছন্দ করিস তাই না? এই নে, এটা তোর জন্য। বাসর ঘরে বউকে কিছু দিব না তা কি হয় বল? মেঘের কথাগুলো কেন জানি খুব অস্বস্তি লাগছে বর্ষার। তবুও হাত বাড়িয়ে মেঘের হাত থেকে গোলাপ ফুলটা নিতে যাবে বর্ষা, আর তখনই বর্ষার দুটি আঙ্গুলে গোলাপের কাঁটা ঢুকে অনেকটা কেটে যায়। বর্ষা আহ করে হাতটা সরিয়ে নেয়। গড় গড় করে রক্ত পড়তে থাকে বর্ষার আঙ্গুল থেকে। বর্ষা আঙ্গুলের রক্ত দেখে মেঘের ফুলটা টেবিলের উপর রেখে বলে, ইস, খুব লেগেছে তাই না রে? আসলে কি বলতো, কথায় আছে না, গোলাপ তুলতে গেলে কাটা খেতে হয়। তোরও ঠিক তাই হয়েছে। তুই বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে উঠে গেল মেঘ। একটু পর কিছু একটা হাতে করে এনে বর্ষার কাটা হাতটা শক্ত করে ধরে তাতে লাগিয়ে দিল। মেঘের হাতের জিনিসটা কাটা জায়গা লাগানোর সাথে সাথে জ্বালা পোড়া চিৎকার করতে নিল বর্ষা। আর তখনই মেঘ বর্ষার মুখটা চেপে ধরে দাঁত চেপে বলল, খবরদার বলছে, চিৎকার করবি না একদম। চিৎকার করলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে ঠিক কি কি করব। খুব জ্বালা করছে তাই না? করবি তো, কারণ এটা তো মলম নয়, এটা তো মরিচের গুঁড়া। খুব শখ না তোর আমার মতো বড় ছেলের বউ হওয়ার? আজ থেকে তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। যতটা কষ্ট গত 1 বছর ধরে আমি তোর জন্য পেয়েছি, তার শোধে আসলে তোর থেকে আদায় করব। আজকের এটা তো শুধু নমুনা ছিল মাত্র। নিজেকে প্রস্তুত কর আগামীর জন্য। কথাগুলো বলে বর্ষার মুখটা ছেড়ে দিল মেঘ। বর্ষার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি। হাতের কাটা জায়গাটায় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে বর্ষা, কিন্তু মেঘের ভয় চিৎকার করতে পারছে না ও। বর্ষা মেঘের সামনে থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কলের নিচে নিজের হাতটা ধরে পানি দিয়ে ধুতে লাগলো আর অঝরে কাঁদতে লাগলো। বর্ষা ওয়াশরুমে চলে যেতেই মেঘ ওই গোলাপ ফুলটা বাম হাতে দুমড়ে মুচড়ে ফেলল। এমন করায় গোলাপের কাঁটাগুলো সব মেঘের হাতে মধ্যে খুব বাজেভাবে ঢুকে রক্ত পড়তে লাগলো। কিন্তু সেদিকে মেঘের কোনো খেয়াল নেই। মেঘ মনে মনে বলতে লাগলো, কেন বর্ষা, কেন কেন সেদিন আমার ভালোবাসাটা না বুঝে তুই আমার সাথে অমানটা করেছিলে? যে আমি কখনো একটা ফুলের টোকা পড়তে দিতাম না, সে আমি আজ তাকে কতটা কষ্ট দিচ্ছে। কেন বাধ্য করলি তুই আমায় তোর সাথে এমন করতে? তোকে কষ্ট দিলে যে তার চাইতে বেশি কষ্ট আমার এইখানটায় হয়। কেন বুঝলি না আমায় সেদিন? তুই কি করে পারলি তুই আমার সাথে এরকমটা করতে? কি করে? আমিও তোকে ছাড়বো না বর্ষা। যেভাবে গত 1 বছরে আমি দিলে দিলে শেষ হয়েছে, ঠিক একইভাবে আমিও তোকে শেষ করব। তোকেও বোঝাবো বিনা দোষে নিজের ভালোবাসা মানুষের কাছ থেকে কষ্ট পেতে কতটা খারাপ লাগে, কতটা যন্ত্রণা হয়। কথাগুলো ভেবেই নিজেকে শক্ত করে হাতের ফুলটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঘ। তারপর বর্ষা বের হওয়ার আগেই নিজের হাতের কাটা জায়গাটা রক্ত পরিষ্কার করে ফেলল, যাতে করে বর্ষা বুঝতে না পারে। একটু পর চোখের পানি মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বর্ষা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেঘ ফ্লোরে একটা বালিশ আর একটা চাদর ফেলে রেখে ও ওপরে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে আছে। বর্ষা আর বুঝতে বাকি রইল না যে মেঘ ওকে বিছানায় ঘুমোতে দিবে না। তাই বর্ষাও আর সময় নষ্ট না করে নিচে ফ্লোরে বিছানায় করে ঘুমিয়ে পড়ল। সকালে খুব ভোরে ঘুম ভাঙল বর্ষার। বর্ষা ঘুম থেকে উঠে দেখলো মেঘ এখনো ঘুমিয়ে আছে। বর্ষা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বর্ষা খেয়াল করলো আশ্চর্যজনক ভাবে ওর হাতের কাটা জায়গাটা আর একটুও ব্যথা নেই। কাটা জায়গায় 1 রাতে মাঝে অনেকটা শুকিয়ে গেছে।
বর্ষা সেদিকে পাত্তা না দিয়ে অজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে রুম থেকে বাইরে বের হতে যাবে, তখনই বর্ষাকে ডাক দিল মেঘ। এই সরিষা, এদিকে আয় তো। মেঘের ডাক শুনে ঘুরে দাঁড়ালো বর্ষা। মেঘের দিকে তাকিয়ে দেখল মেঘ চোখ বন্ধ করে আছে। বর্ষার মনের ভুল মনে করে আবারও দরজার দিকে পা বাড়ালো। আর তখনই মেঘ আবারও বলে উঠল, কাল রাতের কথা কি ভুলে গেছিস? আমি টাকার পর আবার চলে যাচ্ছিস কোন সাহসে? এদিকে আয় আমার কাছে। মেঘের কথা শুনে ভয়ে ঢোক গেল বর্ষা। তারপর ভয়ে ভয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, আমি আসলে ভেবেছিলাম তুই ঘুমিয়ে আছিস, তাই ডাকিনি। আর তাই মনের ভুল ভেবে চলে যেতে নিয়েছিলাম, সরি। বস এখানে। কি? কানে কি কম শুনিস নাকি? বললাম এখানে আমার পাশে বস। মেঘের কথা শুনে ভয়ে ভয়ে মেঘের পাশে বসলো বর্ষা। মেঘ সাথে সাথে উঠে এসে বর্ষার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর বলল, সারা রাত ঘুমায়নি, খুব মাথা ব্যথা করছে। আমি যতক্ষণ ঘুমাবো তুই আমার মাথায় বিলি কেটে দিবে। আর ভুল করে এটা নাড়াচাড়া করবে না, বাবায় ডাকবিও না, বুঝলি? নে, এবার আমার মাথায় বিলি কেটে দে, আমি ঘুমাবো। কথাগুলো বলেই বর্ষার কোলে মাথা রেখে বর্ষার কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল মেঘ। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষা অবাক ও রাগ দুটোই হচ্ছে। বর্ষা মনে মনে বলল, সারা রাত ঘুমাইনি তো করেছেটা কি? শালা কুম্ভভূত একটা। রাতে ওইভাবে আমায় কষ্ট দেওয়ার পরও এখন আমার কোলে ঘুমায়। কিভাবে বেটা বাঁদর হনুমান একটা। ইচ্ছে তো করছে চুলে বিলি না কেটে চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ি। ওই বললাম না আমি ঘুমাবো। মনে মনে ফালতু বকা বাদ দিবে নাকি কানে নিচে দেবো কয়েকটা? চোখ বন্ধ করে বলল মেঘ। মেঘের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো বর্ষা। তারপর মনে মনে বলল, কি শয়তান ছেলে রে বাবা। মনে মনে একটু বকা দিয়েও শান্তি নেই। সব সময় কি করে সব শুনে নেয় কে জানে। কথাগুলো ভেবে মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে বিলি কেটে দিতে লাগলো বর্ষা। মেঘের ঘুমন্ত মুখটা দেখে যেন সব রাগ চলে গেল বর্ষার। বর্ষা মেঘের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুব দিল অতীতে। সেদিন কলেজে প্রথম দিন ছিল বর্ষার। বর্ষা খুব এক্সাইটেড ছিল কলেজ লাইফ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে নেয় বর্ষা। লাল রঙের একটা গাউন, মাথায় সুন্দর করে হিজাব পেঁচিয়ে, ঠোঁটে হালকা লিপস্টিক দেয়া বর্ষা, চোখের গাঢ় করে কাজল দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে চলে যায় কলেজে। কলেজ গেটে নেমে ভাড়া মিটিয়ে কলেজের ভেতর দিয়ে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নেয় বর্ষা। বর্ষার খুব নার্ভাস লাগছে। একে তো কলেজে আজ প্রথম দিন, তারপর এখানে পরিচিত কেউ নাই। তবু বুকে সাহস নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে বর্ষা। ভেতরে যেতেই একটা সিনিয়র মেয়ে বর্ষাকে ডেকে বলে, এই যে লালবতী মেয়ে, ক্লাসে পড়ে যাবে, আগে এদিকে আসো। সিনিয়র মেয়েটার কথা শুনে মেয়েটার কাছে এগিয়ে আসে বর্ষা। ওই মেয়েটার সাথে আরো দুজন মেয়ে, আরো 5 থেকে 6 জন ছেলেও আছে। তাদের মধ্যে একটা ছেলে অন্যদিকে ঘুরে বসে আছে। আর বাকি ছেলেগুলো বর্ষার মতো আরো কয়েকজন জুনিয়র ছেলে মেয়েদের নিয়ে নানা রকম প্রশ্ন করে বিরক্ত করছে। বর্ষা ওদের কাছে এগিয়ে যেতেই সিনিয়রদের মাঝ থেকে একটা ছেলে বলে উঠল, এই যে লাল বেবি ডল, কলেজে নতুন? ছেলেটার কথা শুনে রাগ ওঠে বর্ষার। বর্ষা নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে ওঠে, আমার নাম বর্ষা, কোনো লাল বেবি ডল নাই। তাই এমন নাম ধরে নারীকে বর্ষা বলে ডাকলে খুশি হব। বর্ষার নামটা শুনতেই অন্যদিকে ঘুরে বসে থাকা ছেলেটা দ্রুত বর্ষার দিকে ঘুরে বলে ওঠে, আরে মিস সরিষা, আমাদের কলেজে? হোয়াট আ সারপ্রাইজ। মেঘকে দেখে আর মেঘের কথা শুনে বর্ষা বড় বড় চোখ করে রাগী গলায় বলে, মিস্টার কুম্ভভূত, তুই এখানে? বর্ষার কথা শুনে সিনিয়র সব ছেলে মেয়েরা হা করে বর্ষার দিকে একবার আর মেঘের দিকে একবার তাকায়। মেঘ সকলের তাকানোর বিষয়টা বুঝতে পেরে বর্ষার বাদে সকল জুনিয়রদের বলে, এই তোমরা সবাই যেতে পারো, আজকের তোমাদের কোনো কাজ নেই। আজকে আমরা মিস সরিষার ক্লাস নেব। ও হ্যালো মিস্টার কুম্ভভূত, তোর কানে কি সমস্যা আছে নাকি? আই এম নট সরিষা, আই এম এ বর্ষা, ওকে? জাস্ট বর্ষা।
ওই হ্যালো সরিষা, এবার বল তোকে কি করা যায়? সেদিন তো আমার বাসায় আমার গাছের ফুল ছিঁড়ে আবার আমাকে গালি দিয়ে পালিয়ে গেছিলে, কিন্তু এখানে তো কে বাঁচাবে তোকে? বর্ষা নিজেকে সেভ করতে জানে, আমার জন্য আমি একাই যথেষ্ট, কোনো কুম্ভভূতকে ভয় পায় নাই বর্ষা। মেঘ আর বর্ষার কথা শুনে সিনিয়র ছেলেমেয়েরা হা করে তাকিয়ে আছে ওদের দিকে। হঠাৎ ওদের মধ্যে থেকে একটা ছেলে মেঘকে বলে উঠল, কি ব্যাপার বলতো মেঘ, তোরা এমন ভাবে কথা বলছিস যেন তোরা আগে থেকে দুজন দুজনকে চিনিস। আর আমি এই মেয়েটার স্পর্ধা দেখেও অবাক হচ্ছি। ও তোর সাথে এভাবে কথা বলছে, এই কলেজের সব মেয়েদের ক্রাশ, সকলের বড় ভাইয়ের উপর এভাবে কথা বলছে, তাও আবার তুই তুই করে। হাউ ইজ পসিবল? মেঘ আর সিনিয়রেরা যখন কথা বলতে ব্যস্ত, সেই ফাঁকে বর্ষা দৌড় দিয়ে নিজের ক্লাসে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, ইস, লোকে কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। আজকে কথাটা হাতে নাতে প্রমাণ পেলাম। এই কুম্ভভূতটাকে এই কলেজেরই বড় ভাই হতে হলো। এখন না হয় কোনো মতে বেঁচে গেলাম, কিন্তু এরপর থেকে কি করব? আমার কলেজের প্রথম দিনটাই খারাপ করে দিল কুম্ভভূতটা, বেটা খাটাস একটা। ওদিকে বর্ষাকে পালাতে দেখে মেঘ ওর বন্ধুদেরকে বলল, এই তোরা সকলে শুনে রাখ, এখন সরিষা নামের বর্ষা নামের যে মেয়েটিকে দেখলে, যার সাথে আমি ঝগড়া করছিলাম, ওটা আমার কাজিন। কিন্তু মেয়েটা 1 নাম্বার পাচ্ছে। ওকে একবার যখন পেয়েছে তখন ওকে তো আমি দেখে নেব। তোর ওর দিকে নজর রাখবে। শুধু কাজিন নাকি অন্য কিছু রে মেঘ? আমরা কেমন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তুই তো কোনো মেয়ের সাথে কথাই বলিস না, অথচ বর্ষার সাথে সোজা ঝগড়াতে চলে গেলি। সামথিং সামথিং কিছু নই তো? আরে ধুর, তোরা যা ভাবছিস তেমন কিছুই নয়। ও আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে। কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল, আর ওর সাথে আমার প্রথম দেখা আর ঝগড়া। মিস সরিষা জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে। মেঘ চৌধুরীর সাথে পাঙ্গা। এটার মজা তো ওকে পেতে হবে। কথাগুলো বলেই টেফিল হাসলো মেঘ। তারপর সবাইকে নিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল।